উপস্থিত অপর কবিবৃন্দ, আমি আপনাদের রাবীন্দ্রিক শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলতে চাই। মোহন ভাই আমাকে বলেছিলেন যে আমরা এই অনুষ্ঠানটা রবীন্দ্রনাথকে স্মরণ করব। 25শে বৈশাখ পার হয়ে গেল, আমরা মঙ্গলবার অনুষ্ঠান করি, সেই জন্য ঠিক 25 তারিখে হয় একই দিনে পড়েনি। যাই হোক, রবীন্দ্রনাথকে আমরা সব সময় স্মরণ করতে পারি, কারণ রবীন্দ্রনাথ এমন একজন কবি, যেভাবেই আমরা দেখি না কেন তাকে, যত বিরোধিতাই থাক না কেন রবীন্দ্রনাথকে নিয়ে, সবাই করেন না, কেউ কেউ করেন, কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা থাকতে পারি না। বাংলা সাহিত্যের যে কবিতার যাত্রা, আমরা যদি 1000 বছরের পুরনো কবিতার ধারাবাহিকতার মধ্যে আসি, তাহলে রবীন্দ্রনাথই সম্ভবত কবিতার আধুনিকতার যে সূচনা, সেটি তার হাতে বিকশিত হয়েছিল। আমার শিক্ষক, মোহন ভাই শিক্ষক ডক্টর আবু হেনা মোস্তফা কামালের একটি কথা আমার খুব মনে পড়ছে, যে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি হচ্ছেন যার মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতচন্দ্র রায় গুণাগর মঙ্গল কাব্যের কবি একটি লাইনেই আধুনিকতা প্রথম ধরা দিয়েছিল। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের জন্ম কিন্তু আজ থেকে বহু বছর আগে, 1861 তিনি দীর্ঘায়ু লাভ করেছিলেন। ওই কাল পরিক্রমায় হিসেব করলে দেখা যাবে 80 বছর বেঁচে ছিলেন। 1941-এ তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু তার যে সৃষ্টি, সেই তুলনায় অন্য কোন কবিকে আমরা তার ধারে কাছে পাই না। তিনি কি লিখেন? শুধু কবি নন, তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, হেন জিনিস নেই, প্রবন্ধ, হেন জিনিস নেই, এবং সমাজ সংস্কারও তিনি অনেকাংশে। সুতরাং রবীন্দ্রনাথকে আমরা প্রতিনিয়তই স্মরণ করব, প্রতিনিয়তই পাঠ করব। আমাদের আনন্দের সময় এবং ভাবনার সময়, দুঃখের সময়, সবসময় আমরা স্মরণ করে থাকি। আর রবীন্দ্র পরবর্তী সময়ে যারা কবিতা লিখেছেন, বিদ্রোহ করবার চেষ্টা করেছেন, সেই 73 যে পঞ্চপাণ্ডব, তারা সারা রাত কবিতা পড়েছেন, পরে এসে বিরোধিতা করেছেন, কিন্তু কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথকেই হৃদয়ের মধ্যে লালন করেছেন। আমরা যদি ভুলে যাই যে বাংলা সাহিত্যে কোন কবি ছিল না, কিন্তু 3 জন কবিকে আমরা এখনো এই আধুনিক কালে এসেও উপেক্ষা করতে পারি না। সেই 3 জনের প্রধানতম হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং আধুনিক কালের জীবনানন্দ দাশ। অর্থাৎ এই যে অবস্থা, সেই অবস্থা থেকে মানে আমরা অনেক সময় না পড়ে না বুঝেই বিরোধিতা করি। আমাদের বাঙালি জীবন রবীন্দ্রনাথের হাতে যেভাবে ধরা পড়েছে, তিনি পূর্ব বাংলায় এসছেন। কেউ কেউ বলে থাকেন যে রবীন্দ্রনাথ জমিদার পুত্র। আমি একটু ভিন্ন ভাবে বলি, রবীন্দ্রনাথ জমিদার ছিলেন না, তিনি চাকরি করতে এসেছিলেন। তিনি পারিবারিক যে ভূমি ছিল সেগুলো তিনি দেখাশোনা করার জন্য এসেছিলেন। তিনি কিন্তু কর্মচারী হিসেবে এসেছিলেন। শিলাইদহ, শাহজাদপুর, অতিশর
এই বিস্তৃত অঞ্চলে তার নৌকো ভেসেছে। আজকে সিরাজগঞ্জের যে চৌহালি আপনি যদি ছিন্ন পত্রাবলী পড়েন সেইখানে দেখবেন যে তিনি নৌকা ভাসতে ভাসতে এসে চৌহালির ঘাটে যখন নেমে লেগেছে সেইখানে বসে তিনি চিঠি লিখছেন। আজকের চৌহালি কিন্তু তখন চৌহালি ছিল না, আজকের চৌহালির নাম হচ্ছে চুহালি। চিহ্নপত্রে আমরা তাকে সেভাবে পাই। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের বিকাশ এবং পরিপূর্ণতা রবীন্দ্রনাথের হাত ধরে। বাঙালির জীবন, বাঙালির নদী, বাঙালির প্রকৃতি বিভিন্ন ভাবে তার রচনায়, আজকের এই ছোট্ট আলোচনা বিস্তৃত আলোচনা করা যাবে না, আমি শুধু রেখা এঁকে যাচ্ছি। তার যে নাটক অসাধারণ, আমি এরপরে কবিতা পড়ে আরো পণ্ডিত মানুষ আছে তো বেশি পড়লে তারা ভুল ধরা পড়তে পারে, শিক্ষক মানুষ আছে জি না, ঠিক আছে সেটা তো এখন কবিতার যে কবিতা যে সূচনা বাংলা সাহিত্যের যে সূচনা, সেই চর্যাপদের কবিতা যেটি শুরু হয়েছিল, যেটি বৌদ্ধ গান এবং দোহা, পরবর্তীকালে কিন্তু বহু বছর, কয়েকশো বছর ধরে কিন্তু পয়ার সৃষ্টি হয়েছে। অন্তমিল সমৃদ্ধ পয়ার, ইভেন মধ্যযুগের যে গীতি কবিতা, সেখানেও কিন্তু সেই একই 14 লাইনের কবিতা। রূপ লাগে আঁখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ ভোর, হিয়ার পরশ লাগে হিয়া মোর কান্দে, পরাণ পীড়িতি লাগে থির নাহি বাঁধে। আপনি দেখেন প্রত্যেক চরণে যেটি অক্ষরবৃত্তের আদি আর কি, একটি অক্ষর মানে প্রতিটি এক অক্ষর, 14, 8 এবং 14 যে চাল, এই চাল কিন্তু ওখানে শুরু হয়েছিল। এবং মঙ্গল কাব্যেও কিন্তু এই 14 ছিল। পরবর্তীকালে রবীন্দ্রনাথের আগে বিহারী লালদের হাতে এসে কবিতা নেবার নিয়েছে, এবং রবীন্দ্রনাথ খুব কাছে থেকে বিহারী লালকে পেয়েছিলেন, এবং কবিতা কিভাবে গড়ে ওঠে, কবিতার ভাবনা এবং গঠন কিভাবে পরিপূর্ণতা পায়, সেগুলো তিনি চর্চা করেছেন। তারপর জীবনব্যাপী কবিতার যে সাধনা, সেই কবিতার সাধনা দিয়ে তিনি বাংলা কবিতাকে ঋদ্ধ করেছেন। শেষ বয়সে এসে তিনি একেবারে আধুনিক যে কবিতার যে বহমানতা, সেগুলোকে তিনি দেখিয়ে গেছেন। আমি কেবল কবিতার কথা বলছি না, তার যে ভাষা, গদ্য অসাধারণ। এবং ছোট গল্পের গদ্যে তো মানে আমার কাছে মনে হচ্ছে কখনো কখনো একেবারেই ফটোগ্রাফির মতো। সে যে পোস্টমাস্টার গল্পের একটি জায়গায় আছে, সরার উপর বৃষ্টি জল টপ টপ করিয়া পড়িতে লাগিল, আরো এরকম। তার কিছু এমন কিছু সিকোয়েন্স যেগুলো দেখলে আমাকে মনে হয় যে খন্ড খন্ড ছবিকে তিনি যুক্ত করে ছোট গল্প লিখেছেন। এবং রবীন্দ্রনাথ যদি আরো কিছু কাল বেঁচে থাকতেন, আমার নিশ্চিত বিশ্বাস যে তিনি হয়তো চলচ্চিত্র সৃষ্টিতে চলে আসতে পারতেন। আমরা অনেকেই জানি না, বাংলা চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্র সৃষ্টি হয়েছিল এই পূর্ব বাংলার একজনকে দিয়ে। তার নাম হচ্ছে, তিনি মানিকগঞ্জের হীরালাল সেন, আমাদের অমর্ত্য সেনেরই নিকটাত্মীয় এরা। কিন্তু ভদ্রলোকের কপাল খুবই খারাপ, তার যত সৃষ্টি কলকাতায় ছিল, অবশ্য নির্বাক যুগের ছবি, সেগুলো কিন্তু কলকাতায় হয়েছে। ইনিও বাঙালি ছিলেন, ইনিও ঢাকায়, পুরনো ঢাকায় লেখাপড়া করতেন। হীরালাল সেন বাংলা মানে এখন ভারত এবং বাংলাদেশে তাকে নিয়ে অনেক টানাটানি হয়। ভারতীয়রা বলে যে না, আরেকজনকে আবিষ্কার করেছেন, কিন্তু আমরা এই দাবি কখনো ছেড়ে দিইনি। আমরা বলি যে না, হীরালাল আমাদের চলচ্চিত্রের পুরোধা পুরুষ। যাই হোক, রবীন্দ্রনাথের অনেক কবিতা আপনাদের অনেক মুখস্থ আছে, আমরাও একসময় করেছি, আবৃত্তি করেছি। আমি
আজকে আমার খুব প্রিয় একটি কবিতা, যেটি অন্তমিল সমৃদ্ধ নয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই অনেক নবীন কবিকে দেখি যে অন্তমিলকে কবিতার ছন্দ হিসেবে ধরে। আসলে কিন্তু ছন্দ সেটা নয়, মানে চরণের শেষে যে মিল সেটাকে অন্তমিল বলে, ওইটা কিন্তু ছন্দ না। ছন্দ অন্য জায়গায়। ছন্দ মূলত 3 প্রকার: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত। বলা হয়ে থাকে কবিতার ছন্দ হয় অক্ষরবৃত্তে, গানের ছন্দ হয় মাত্রাবৃত্তে, ছড়ার ছন্দ হয় স্বরবৃত্তে। আমি যেটি আমাদের লোকজ ছড়া আছে অথবা আমাদের অনেক আধুনিক ছড়াকারেরও ছড়া আছে, আমি আমাদের খুব প্রিয় এক বন্ধুর একটি ছড়া থেকে কিছুটা উদ্ধৃতি দিই। দেখেন রিদিংটা কিরকম হয়। 1 তাল 2 তাল তালে তাল তালকি, 4 জন বেহারায় নিয়ে যায় পালকি, পালকিতে টুকটুকে রূপবতী কন্যে, ঝাঁকিতে ঘেমে টেমে একেবারে হন্যে, কন্যে তো হন্যেই সেদিকে তো মন নেই, বেহারারা টানছে তো টানছে, কন্যেটা মিহিসুরে কাঁদছে তো কাঁদছে। এই যে রিদিং, এটা হচ্ছে ছড়ার ছন্দ। হ্যাঁ, সে তো অনেক বিখ্যাত, আমাদের পাঠ্য বইছে, কিন্তু এটা পাঠ্য বই নেই, কিন্তু আমাদেরই বন্ধু একজন মঈনুদ্দিন খালেদের লেখা ছড়া। 75 সালে বলা হয়ে থাকে এইটি ওই বছরের শ্রেষ্ঠ ছড়া ছিল। সাত ভাই চম্পা আফলাতুন ছেপেছিলেন, আমার মনে আছে। এখন না, অনেক আগে, মানে সাত ভাই চম্পা উনি করতেন। তারপর অক্ষরবৃত্ত হচ্ছে কবিতা। জীবনানন্দ দাশের হাতে দেখেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি, আর দূর অন্ধকারে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের মরুতাসে। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখতার সাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাত ভেঙে যে নবী হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে, বলেছে সে তুমি কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তলে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার মূল্যতা সে। আর মাত্রাবৃত্ত তো যে কোনো গান ধরলে আমরা পেয়ে যাবো, সেটা উদাহরণ আমি এই মুহূর্তে ছন্দ যাচ্ছে। অক্ষরবৃত্তের পর্বটা প্রথম হচ্ছে 8 মাত্রা, তারপর 6 মাত্রা, সেগুলো বেড়েছে। জীবনানন্দ দাশের হাতে 18 মাত্রা পার হয়ে গেছে। এবং অক্ষরবৃত্তে আমরা যদি 3 3 2 করে মিলাই তাহলে 8 হয়, এবং এই চালটা হলে চমৎকার হয়। আবার 3 2 3 এখানেও 8, অর্থাৎ আপনি প্রথম যে কথাগুলো বলতে চাচ্ছেন এটি যদি 8 মাত্রার মধ্যে আসে, তারপরে আপনি পরবর্তী সময় 2 মাত্রা নিতে পারেন, 4 মাত্রা নিতে পারেন। এবং নজরুলের কবিতা এরকম প্রচুর উদাহরণ আছে। যদি আমরা এখানে সবাই মিলে একটু ক্লাস জাতীয় নেই, তাহলে আমাদের হাতের কাছে কিছু যদি উদাহরণ নিই। আজকে তো ওই প্রস্তুতি না, আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে যা ভেবেছি, মোহন ভাই বলেছেন আমি কোনো পাতা উল্টাই নি, আমি কিন্তু এক্সট্রেমপুর যা মনে পড়ছে তাই কিন্তু করে যাচ্ছি। তো আমরা নিশ্চয়ই সবসময় কি 8 মাত্রা অবশ্যম্ভাবী? অবশ্যম্ভাবী তো না, সবসময় 8 মাত্রা কথা অবশ্যম্ভাবী না। অবশ্যই এটা হচ্ছে ব্যাকরণ, আমি গ্রামারের কথা বলছি। আর গ্রামার যে যত পণ্ডিত সে তিনি তত ভাঙবেন। 2 মাত্রা দিয়ে হতে পারে, 4 মাত্রা দিয়ে হতে পারে, কিন্তু 3 হলে কেমন যেন বিখ্যাত হয়ে যায়, হবে না। এবং অক্ষরক্ষেত্র নিয়ে কথা বলছি আর কি।
আচ্ছা যাই হোক, আমরা যখন ছন্দ নিয়ে কোনোদিন কথা নিয়ে আমরা একদিন 1 ঘন্টা শুধু ছন্দ নিয়েই কথা বলি। হ্যাঁ ফাইন। হ্যাঁ, তখন অনেকেই আমরা তো শিখি নাই, আমরা যখন শিখি এরকমই। আমার মনে আছে ওই আমি যখন 9-এ পড়ি তখন স্কুল ব্রডকাস্ট রেডিওর অনুষ্ঠান ছিল, আমিও তো কবিতা, আমার 72-এ ছাপা হয়েছে প্রথম কবিতা। আনম বদর রশিদ ছিলেন, রাহাত খানও ছিলেন। আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন ছন্দে কবিতা লিখেছো। আমি তো আর বুঝতে পারি নাই যে আসলে কি বলে, কবিতা লিখলেই তো মনে হয় কিছু না কিছু একটা ছন্দ আছে। পরবর্তী সময়ে এই আমলাগিরি করেছি, ওইখানে যেমন নিয়ম শৃঙ্খলা মানতে হয়, কবিতা লিখতে এসেও কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে কিছুটা শিখেছি আর কি। আর ইন্টারমিডিয়েট পাস, আইসি পাস করে মানে কিরকম ওই যুগে কেউ বাংলা পড়তে চায় এটা বুঝতে হবে যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল বলেই বাংলা পড়তে এসেছিল। এবং আমি মনে করি যে আমি অন্য কিছু না পড়ে, এবং বিশেষ করে আমি যখন কুমিল্লার মাঠ ময়দানে কাজ করেছি, আমার কাছে প্রতিদিন মনে হতো যে বাংলা পড়াটা কতটা সার্থক হয়েছে আমার। হ্যাঁ, সুতরাং আর এটা হচ্ছে ক্রমাগত চর্চার বিষয়। তো আমি সভাপতির অনুমতিক্রমে আমার একটা প্রিয় কবিতা রবীন্দ্রনাথের, যেখানেও এই 8 মাত্রার কবি দিয়েই শুরু, এটা একটু আবৃত্তি ওরকম মুখস্থ পুরো নাই, আমি একটু দেখে পড়বো, আপনারা কিছু ভুল হতে পারে। একসময় পড়তাম আবৃত্তি, এখন তো সেই অর্থ হয় না। রবীন্দ্রনাথের কবিতা বাঁশি। কিনু গোয়ালার